ব্যবসায় পরিবেশের প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিরাজমান যেসব উপাদান উক্ত ব্যবসায়ের উপর সরাসরি প্রভাব বিস্তার করে সেগুলোর সমন্বয় হলো ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশ। এই পরিবেশের উপাদানগুলো সঠিক পরিচালনা ব্যবসায়কে দ্রুত এগিয়ে নিতে সাহায্য করে। কারণ একটা ব্যবসায়ের অভ্যন্তরে কি কি উপাদান থাকে? মালিক বা শেয়ার হোল্ডার, পরিচালনা পর্ষদ, শ্রমিক কর্মী, অভ্যন্তরীণ সুযোগ সুবিধা, প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা। আর সামষ্টিক, এগুলো সবগুলোর ব্যাখ্যা আমরা একটু পরে জানবো। তারপর আসো সামষ্টিক বা বাহ্যিক পরিবেশ। ব্যবসায় প্রতিষ্ঠানের বাইরের যেসব উপাদান ব্যবসায়ের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে সেগুলোর সমষ্টিকে ব্যবসায়ের বাহ্যিক পরিবেশ বলে। বাহ্যিক পরিবেশ কোনগুলো? প্রতিযোগী, ক্রেতা বা ভোক্তা, সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী, সরকারি সংস্থা, কৌশলগত উদ্যোগ। 744 বা রুমিতা দাস, নিজেদেরকে মিউট করে রাখো, একটু শব্দ হচ্ছে, আমি বললে আবার অনুরোধ করবে। আচ্ছা, এবার আসি আমরা তাহলে উপাদানগুলো নিয়ে একটু আলোচনা করি। আর সাধারণ পরিবেশ, শেষটা হচ্ছে সাধারণ পরিবেশ। যে গত ক্লাসে তোমাদের যে ছকটা দেখিয়েছিলাম এটাই হচ্ছে সাধারণ পরিবেশ। এগুলা নিয়ে মূলত আমরা আলোচনা করব। আচ্ছা ঠিক আছে। ব্যষ্টিক পরিবেশের উপাদান, যেগুলো মানে অভ্যন্তরীণ যে উপাদানগুলো থাকতেই হবে একটা ব্যবসায়ের ক্ষেত্রে, সেগুলো কি কি? মালিক, শেয়ার হোল্ডার, এরা হচ্ছে মূলত প্রতিষ্ঠানের মালিক। মালিকদের আগ্রহ, দক্ষতা কোম্পানিতে শেয়ার হোল্ডারদের ইচ্ছা অনিচ্ছা নিঃসন্দেহে ব্যবসায়কে প্রভাবিত করে। 744 মিউট করো, সাউন্ড হচ্ছে। একটা প্রতিষ্ঠানের শুরুতেই যারা প্রতিষ্ঠানটা গঠনের জন্য মূলধন বিনিয়োগ করে তারা মূলত মালিক, এবং শেয়ার হোল্ডার হচ্ছে ওরা মালিকই শেয়ার হোল্ডার। আবার বাইরে থেকে তারা ইচ্ছে করলে শেয়ার ছেড়ে কোম্পানিতে যোগদানের জন্য আমন্ত্রণ জানাতে পারে। তো কোম্পানির শেয়ার কিনে যারা মালিকানা লাভ করে তাদেরকে বলা হচ্ছে শেয়ার হোল্ডার। তার বিনিময়ে তো কোম্পানির মালিকানা, সাধারণ শেয়ার হোল্ডাররা মালিকানা এবং অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা মালিকানার সাথে সাথে মালিকানা না পেলেও ওরা লভ্যাংশ লাভে সবার আগে অগ্রাধিকার লাভ করে, তাহলে তারাও এক ধরনের মালিক। এরপর আসে পরিচালনা পর্ষদ। কোম্পানির ক্ষেত্রে শেয়ার মালিকদের পক্ষে পরিচালনা পর্ষদ ব্যবসায় চালান। তাদের ইচ্ছা অনিচ্ছা, আগ্রহ, দক্ষতা ব্যবসায়ের পলিসি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সকলেই পরিচালনা পর্ষদে অংশগ্রহণ করতে পারে, আবার শুধুমাত্র যারা মালিক আছে তাদের পক্ষ থেকে নির্ধারিত ব্যক্তিরা পরিচালনার জন্য সবার ভোটের মাধ্যমে পর্যায়ক্রমে পরিচালনার জন্য দায়িত্ব পেয়ে থাকে। তাহলে এটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশের অংশ। তারপর হচ্ছে কর্মকর্তা ও কর্মীবৃন্দ। একটা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা পরিষদ, ম্যানেজমেন্ট পরিষদ অবশ্যই ভিন্ন থাকে। তারাই হচ্ছে কর্মকর্তা এবং কর্মীবৃন্দ। ব্যবসায় প্রতিষ্ঠান চালান ব্যবস্থাপকগণ এবং বিভিন্ন জনশক্তি। তারা দক্ষ, যোগ্য এবং আন্তরিক হলে তা অবশ্যই ব্যবসায়কে এগিয়ে যেতে সাহায্য করে। এরপর হচ্ছে প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি। যে কোনো প্রতিষ্ঠান তার নিজস্ব আচার আচরণের ভাবধারা নিয়ে গড়ে ওঠে। সরকারি, বেসরকারি, বহুজাতিক প্রতিষ্ঠানের সংস্কৃতিতে এই পার্থক্য সহজেই নজরে পড়ে। দেখা যায় যে একটা সরকারি প্রতিষ্ঠানে যে ধরনের ব্যবসায় পরিবেশ থাকে, বেসরকারি বা বহুজাতিক ইন্টারন্যাশনাল কোম্পানিগুলার সম্পূর্ণ আলাদা থাকে। একটা কর্পোরেট লেভেলের প্রতিষ্ঠান যে ধরনের নিয়ম কানুন পালন করে, সরকারি প্রতিষ্ঠান হয়তো সেরকম পালন করে না। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুযোগ সুবিধা বলতে বোঝাচ্ছে আর্থিক, কারিগরি, প্রযুক্তিগত, ব্যবস্থাপনাগত, বাজার, সুনাম ইত্যাদি সুযোগ সুবিধাকে বুঝিয়ে থাকে। এবার আসো বাহ্যিক পরিবেশ। একটা ব্যবসায়কে যে যে জিনিসগুলো সবচেয়ে বেশি কি করে, প্রভাবিত করে, সেটা হচ্ছে প্রতিযোগী।
প্রতিযোগী ছাড়া কোনো ব্যবসায়ী হবে না। ধরো শুরুতে কোনো একটা মার্কেটে হয়তো একটা দোকান খুব ভালো চলছে, সাথে সাথেই দেখা যাবে যে পাশে আরেকটা দোকান গড়ে উঠেছে ঠিক সেরকম। যেমন ধরো এখন খাবারের দোকানগুলা, শপিং মলগুলোতে খাবারের দোকানগুলা, ফাস্টফুডের দোকানগুলা খুব জনপ্রিয়। একটা ফাস্টফুডের দোকানে যে আইটেমটা দিচ্ছে সাথে সাথে পাশের দোকানে আরো একটু কম দামে হয়তো সেই আইটেমটা চালু করে ফেললো। তাহলে সারাক্ষণ প্রতিযোগীর কথা চিন্তা করে একটা ব্যবসায় পরিবেশকে মাথায় রেখেই কাজগুলো গ্রহণ করতে হয়। তারপরে হচ্ছে ক্রেতা বা ভোক্তা। ক্রেতা বা ভোক্তা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বাহ্যিক পরিবেশের। ক্রেতা বা ভোক্তাদের পছন্দ অপছন্দ, চাওয়া পাওয়া ইত্যাদি বিষয় গুরুত্ব রেখেই সব কাজগুলা করতে হয়। তারপর হচ্ছে সরবরাহকারী, যারা কাঁচামাল সরবরাহ করেন, ঋণ দেন, তাদেরকে নিয়েও ব্যবসা চালাতে হয়। মধ্যস্থ ব্যবসায়ী মানে কারা? পাইকারি ব্যবসায়ী। বাণিজ্যের ক্ষেত্রে যে বন্টন হয় সেটা মধ্যস্থ ব্যবসায়ীর মাধ্যমেই, তার খুচরা ব্যবসায়ীর মাধ্যমে ভোক্তাদের হাতে এসে পৌঁছায়। কৌশলগত মিত্র। এখনকার ব্যবসায়গুলো এককভাবে চালাতে গেলে অনেক সমস্যা। দেখা যায় যে একটার সাথে আরেকটা ব্যবসায় জড়িত। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সাথে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো জড়িত। সেবার সাথে বন্টনের ক্ষেত্রে একটার সাথে একটা জড়িত আছে। এজন্য পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে মিলেমিশে ব্যবসায় পরিচালনা করা হলে সেক্ষেত্রে মিত্রদের চাওয়া পাওয়াকে মূল্যায়নের প্রয়োজন পড়ে। ব্যবসায় পরিবেশের উপর উপাদান সমূহের প্রভাব। এটা থিওরিটিক্যাল, এমনিতে জাস্ট রিডিং করে মনে রাখবা বইতে। উপকরণ প্রাপ্তি, যেমন একটা দেশের বিভিন্ন উপাদানের উপর ব্যবসায় পরিবেশ নির্ভরশীল। একটা দেশের অর্থনৈতিক খাত যতটা বেশি শক্তিশালী সেই দেশের ব্যবসায় খাত তত বেশি শক্তিশালী। ব্যাংক ব্যবস্থা যত উন্নত তত বেশি মূলধন পাবে। কাঁচামাল প্রাকৃতিক আর্থিক ক্ষেত্র বিশেষে উপযুক্ত পরিবেশে উন্নত হলে কাঁচামাল প্রাপ্তিতে সহযোগিতা হয়। যেমন আমাদের দেশে শ্রমিকরা খুবই কম অল্প পারিশ্রমিকের বিনিময়ে কাজ করে, যেটা উন্নত বিশ্বে সম্ভব নয়। এজন্য দেখা যায় যে মিডল ইস্টে, মালয়েশিয়ায় আমাদের দেশের শ্রমিক বাজারের খুবই চাহিদা আছে। আমাদের দেশের শ্রম বাজারের চাহিদা আছে। তাহলে এটাও এক ধরনের সুবিধা, বাজার সুবিধা। আর্থিক ও সামাজিক পরিবেশ উন্নত হলে বাজার সুবিধা পাওয়া যায়। এছাড়া ব্যবসায় বান্ধব নীতিমালা। একটা দেশের রাজনৈতিক এবং আইনগত পরিবেশ যত বেশি ভালো হবে তত বেশি ব্যবসায় বান্ধব পরিবেশ থাকবে, তত বেশি ব্যবসায়ের ক্ষেত্রে প্রসার ঘটবে। সুষ্ঠু যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন। আমাদের চট্টগ্রামকে বলা হয় বন্দর নগরী চট্টগ্রাম। দেশের যত কিছু নদীপথে আমদানি হচ্ছে, রপ্তানি হচ্ছে, চট্টগ্রাম, খুলনা বন্দর, এইসব বন্দরগুলো দিয়েই হচ্ছে। তাহলে আমাদের দেশে কিন্তু সুযোগটা আছে। পৃথিবী বিশ্বের অনেক দেশ আছে যাদের কোনো নিজস্ব বন্দর নাই, স্থল বেষ্টিত। তারা অন্য দেশের বন্দর ব্যবহার করে পণ্যদ্রব্য তাদেরকে কি করতে হয়? আনা নেওয়া করতে হয়। সেক্ষেত্রে কি হয়? খরচটা বেড়ে যায়। তাহলে আমাদের দেশে কিন্তু এভাবেও খরচটা কমানো সম্ভব হচ্ছে। এছাড়াও প্রাকৃতিক, অর্থনৈতিক আরো অনেক ব্যাপার আছে। প্রাকৃতিক দিক থেকেও আমাদের দেশটা এগিয়ে আছে। পরিবেশটা ব্যবসায় বান্ধব। অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটাও বোঝা যাচ্ছে। তারপর ব্যবসায় সহায়ক সেবা, আর্থিক, রাজনৈতিক, প্রযুক্তিগত পরিবেশ দ্বারা প্রভাবিত হয়, যেগুলো আমরা একটু পরেই পড়বো। আচ্ছা, এবার আসো যেটা বলছি গুরুত্বপূর্ণ, ব্যবসায় পরিবেশের উপাদান সমূহ। প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক, প্রযুক্তি, আইনগত পরিবেশ। এখানে যে উপাদানগুলো দেখতেছো এগুলা খুব ভালোভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। ব্যবসায় পরিবেশের প্রাকৃতিক উপাদান, পরিবেশের উপাদানগুলো কি কি? ভূপ্রকৃতি, একটা দেশের যে নির্দিষ্ট এলাকার মধ্যে, দেশটার যে এলাকার মধ্যে গড়ে উঠেছে সেটাকেই বলা হচ্ছে ভূপ্রকৃতি। মৃত্তিকা, মাটি, যেমন আমাদের দেশের মাটি কিন্তু সব ধরনের ফসল উৎপাদনেরই উপযোগী। পাট, চা, চাল সব ধরনের ফসল উৎপাদনের উপযোগী। জলবায়ু, আবহাওয়াটা নাতিশীতোষ্ণ, এ কারণেও আমাদের সুবিধাজনক অবস্থানে আছি। সাগর, নদ নদী, বন বনানী, প্রাকৃতিক সম্পদ, দেশীয় অবস্থান, একটা দেশের অবস্থান, দেশের আয়তন ইত্যাদি। অর্থনৈতিক পরিবেশ কি হতে পারে? আয়, সঞ্চয়, চাহিদা ও ভোগ, বাজার, মূলধন, বিনিয়োগ, শুল্ক ও কর, আর্থিক প্রতিষ্ঠান, দক্ষ উদ্যোক্তা, মানব সম্পদ।
এখন দক্ষ উদ্যোক্তা, মানব সম্পদ, এগুলা কিভাবে অর্থনৈতিক পরিবেশের উপাদান হতে পারে? আমরা যখন বলবো জনসংখ্যা তখন কিন্তু হয়ে যাচ্ছে সামাজিক পরিবেশ। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এখন প্রতিটা পরিবেশের কাকে বলে সংজ্ঞাগুলো আগে একটু দেখি, তারপর আবার উদাহরণে আসব। প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ। কোন দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদ নদী, সাগর, আয়তন, অবস্থান ইত্যাদি সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে বলা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। মানে একটু আগে যে উদাহরণগুলো আসছিল আর কি, জলবায়ু, নাতিশীতোষ্ণ, চরম ভাবাপন্ন, ঠান্ডা গরম, সাগর ও নদ নদী, বনবনানী, প্রাকৃতিক সম্পদ, দেশীয় অবস্থান, দেশের আয়তন। দেশীয় অবস্থান কি? একটা দেশের ভূমণ্ডলীয় অবস্থানকে দেশীয় অবস্থান বলে। মেরু অঞ্চলে বরফ, নিরক্ষীয় অঞ্চলে গরম বৃষ্টি, কোথাও মরুভূমি, কোথাও নাতিশীতোষ্ণ জলবায়ু। অর্থাৎ যে কোনো দেশ যে ভূমণ্ডলে গড়ে উঠেছে, এক একটা দেশের এক একটা পজিটিভ দিক আছে। যেমন আমাদের দেশে মোটামুটি সব ধরনের ফসল উৎপাদনেরই উপযোগী, কিছু কিছু ছাড়া। যেমন চা উৎপাদন হয় বলেছি আগে। তারপর আবার পৃথিবীর অন্যান্য দেশ যেমন মরু অঞ্চলে কোন জিনিসটা খুব বেশি পাওয়া যায়? যেমন খেজুর, সৌদি আরবে খেজুর, ওদের তো সব ধরনের ফসল আর হয় না, কিন্তু খেজুরের কারণেই দেখা যাচ্ছে যে বিশ্বের একাংশের রপ্তানিগুলা ওরাই করতেছে। তারপরে হচ্ছে ধরো শ্রীলঙ্কায় মাছ, খুব বেশি মাছ পাওয়া যায়, কারণ ওখানে একটা মালদ্বীপ, এগুলো হচ্ছে দ্বীপ বেষ্টিত রাষ্ট্র। তারপরে হচ্ছে আবার ঠান্ডার দেশগুলোতে হচ্ছে আবার অন্যরকম। তো তাহলে এক একটা দেশের জলবায়ু অনুযায়ী এক একটা দেশের কি হয়েছে, ব্যবসায় গড়ে উঠেছে। আবার পর্যটন শিল্পের থেকেই দেখো, আমাদের দেশের হচ্ছে পৃথিবীর দীর্ঘতম কি সমুদ্র সৈকত কোথায় আছে? কক্সবাজার। তাহলে এই কক্সবাজারকে ঘিরে পর্যটন এরিয়া, তারপর রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, অপরূপ বনভূমি, এগুলোকে ঘিরে আমাদের কি পর্যটন শিল্পটা গড়ে উঠেছে, পর্যটন ব্যবসায়টা গড়ে উঠেছে। এরপর চলে যাই, আবার দেখো এখানে আরেকটা বলছে স্থলবেশী পরিবেষ্টিত দেশ ব্যবসায় যোগাযোগ সুবিধা পায় না অবস্থানগত কারণে। একটু আগে যে বলেছিলাম, নিজেদের কি বন্দর না থাকাতে অনেক ঘুরে তারপর তাদের ব্যবসাগুলা করতে হয়। যেমন নেপাল, ভুটান, আরো আছে আফগানিস্তান, এরা নিজেরা সরাসরি বন্দর ভিত্তিক আমদানি রপ্তানি গুলা করতে পারে না। তো আরেকটা দেশের মধ্য দিয়ে যদি তুমি করতে হয়, সেক্ষেত্রে তোমার কি কষ্টটা তো বেড়ে যাবে। এরপর আসো অর্থনৈতিক পরিবেশ। একটা দেশের অর্থনৈতিক পরিবেশ যত বেশি শক্তিশালী, সেই দেশটা ব্যবসায় পরিবেশও তত বেশি শক্তিশালী। জনগণের আয়, সঞ্চয়, অর্থ, ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন, জনসম্পদ ইত্যাদির উপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। অর্থনৈতিক পরিবেশগুলা কি? একটু আগে ওই যে ছকের যে জিনিসগুলা, ওগুলাই এখানে দিয়েছে। আয় ও সঞ্চয়, আমরা এখনো উন্নয়নশীল দেশ, আমাদের আয় ও সঞ্চয় হয়তো খুব একটা বাড়েনি, কিন্তু তারপরেও মোটামুটি পর্যায়ে আমরা আছি, যেটা আমাদের জন্য অনুকূলে। চাহিদা ও ভোগ, জনগণের যেমন চাহিদা আছে ঠিক তেমনি কেনার ক্ষমতাও থাকতে হবে। যদি না থাকে তাহলে তো ব্যবসা পরিবেশটা কি হবে না, ভালো হবে না। মূলধন ও বিনিয়োগ, অর্থ ঋণ ব্যবস্থা, যত বেশি ঋণের ব্যবস্থা থাকবে ব্যাংকগুলোতে, ব্যবসায়ীরা তত বেশি বিনিয়োগ করতে পারবে। দক্ষ উদ্যোক্তা, একজন উদ্যোক্তা যিনি নতুন ধরনের সৃজনশীল কাজের মাধ্যমে ব্যবসায় করেন, নতুন নতুন উদ্যোগ গ্রহণ করেন, তাকেও অর্থনৈতিক পরিবেশের উপাদান বলা হচ্ছে। তিনি কিন্তু একজন জনসংখ্যা ব্যক্তি হিসেবে না ধরে তাকে একজন অর্থনৈতিক পরিবেশের উপাদান হিসেবে ধরছে, কারণ তিনি অর্থনীতিতে অবদান রাখছেন নতুন নতুন ব্যবসায় সুযোগ সৃষ্টি করে। মানব সম্পদ, বাজার সুবিধা, মানব সম্পদটা কিভাবে? মানব সম্পদের মাধ্যমে, ওই যে বলেছি আমাদের দেশে খুব অল্প পারিশ্রমিকের মাধ্যমে শ্রমিকরা কি করে, কাজ করে। তাহলে এই মানব সম্পদের মাধ্যমে আমাদের অর্থনৈতিকভাবে আয় হচ্ছে, আয় আসতেছে। আমাদের দেশে গার্মেন্টস শিল্পটা বিশ্বের অন্যতম রেমিটেন্স উৎপাদনকারী শিল্প, সেকেন্ড, বিশ্বের মধ্যে সেকেন্ড। তাহলে আমরা অনেক বেশি রেমিটেন্স কি বলে সুযোগ সুবিধা পাই এই গার্মেন্টস শিল্পের মাধ্যমে। ওষুধ শিল্পের মাধ্যমে কেন পাই? গার্মেন্টস শিল্পে আমাদের খুব অল্প শ্রমের মাধ্যমেই আমাদের শ্রমবাজারটা গড়ে উঠেছে, এ কারণেই। ব্যবসায়িক সুনাম, একটা প্রতিষ্ঠানের সুনামও কিন্তু অর্থনৈতিক পরিবেশের উপাদান। এখানে একটা উদাহরণ বলা হচ্ছে জাপানি পণ্যের মান ভালো, এই সুনাম জাপানের জন্য অর্থনৈতিক পরিবেশের উপাদান।
আমরা হয়তো দেখবো যে জাপানি প্রোডাক্টের দাম অসম্ভব বেশি, চাইনিজ জিনিসটা আমরা খুব অল্প দামে পাই, সেটা জাপানের প্রোডাক্ট কিনতে গেলে কিন্তু আমাদের অনেক বেশি কস্ট দিতে হয়। কারণ হচ্ছে ওরা গুণগত, ওদের অর্থনৈতিক পরিবেশটা বলিষ্ঠ বলে ওরা খুব গুণগত ভালো পণ্য তৈরি করে সেই জিনিসটা বাজারে ছাড়ে। তারপর আসো সামাজিক। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝে নেওয়া পরে দেখো যে একটা দেশে দক্ষ উদ্যোক্তা ও যোগ্য মানব সম্পদ অর্থনৈতিক শক্তির উপাদান, তবে ব্যাপক জনসংখ্যা সামাজিক পরিবেশের উপাদানের সাথে সম্পর্কিত। এই জনসংখ্যা, আয়, সঞ্চয়, ভোগ, বিনিয়োগ ক্ষমতা, দক্ষতা ভালো হলে অর্থনীতি শক্তিশালী হয়। অনেক সময় আসে অবজেক্টিভে আসে মানব সম্পদ কোন পরিবেশের বা নিচের কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান বা সামাজিক পরিবেশের উপাদান। তো অনেক সময় মানব সম্পদটাকে অনেকে মনে করে সামাজিক পরিবেশের উপাদান। তাহলে আনমিউট করতে পারো। আমরা কি বলবো, অর্থনৈতিক মানব সম্পদ কোন পরিবেশের উপাদান? সামাজিক না, মানব সম্পদ সামাজিক পরিবেশ। মানব সম্পদ কোন পরিবেশের উপাদান? জারিন বুঝতে পারো নাই? এই যে এখনই তো পড়ালাম। মানব সম্পদ কোন পরিবেশের উপাদান? অর্থনৈতিক পরিবেশের। তাহলে এটা দেখে বলতে হচ্ছে কেন, নিজের থেকে বলতে পারতেছো না কেন? কেউ বুঝো নাই জিনিসটা? বললামই তো যে জনসংখ্যা যখন একটা দেশের অর্থনীতিতে অবদান রেখে কাজের মাধ্যমে সে কি করছে, আয় করছে, উদ্যোক্তা সৃজনশীল ভাবে কোনো কিছু ব্যবসায় করে সে আয় করছে, অর্থনীতিতে অবদান রাখছে, তখন সে কি হয়ে যাচ্ছে? অর্থনৈতিক পরিবেশের উপাদান হয়ে যাচ্ছে। আর সামগ্রিকভাবে যখন জনসংখ্যা বলবো তখন সেটা কোন পরিবেশের উপাদান হবে? জনসংখ্যা কোন পরিবেশ? প্রাকৃতিক পরিবেশ। জনসংখ্যা কিভাবে সামাজিক পরিবেশ হতে পারে? না, সরি টিচার। সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ। খালি শুনলে হবে না, ভালো মতন বুঝতে হবে। এই জিনিসগুলাই এভাবেই আসবে, অবজেক্টিভে বলো আর সৃজনশীল বলো, এভাবেই আসবে। আচ্ছা, সামাজিক পরিবেশে যাই, যেটা এখনো শুরু করি নাই। সমাজ বলতে কি বোঝায়? পরস্পর সম্পর্কযুক্ত মানব গোষ্ঠীকে বোঝায়। আমরা যে পরিবেশে বাস করি, আমরা একাকী বসবাস করতে পারি না, বন্ধু বান্ধব আত্মীয় পরিবার সবাইকে নিয়ে বাস করি। তাদের মধ্যে সমাজের বা জাতির মানুষের সংখ্যা, তাদের ধর্ম, বিশ্বাস, চিন্তাধারা, মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি, রীতিনীতি, দেশীয় ঐতিহ্য মিলিয়ে যে পারিপার্শ্বিকতা গড়ে ওঠে তাকেই সামাজিক পরিবেশ বলে। আর এই সামাজিক পরিবেশটা ব্যবসায়ের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। তো এটার উপাদানগুলো তো আমরা দেখেছি, চার্টের মধ্যে আছে, উপাদানগুলো মনে রাখতে হবে। এখন আবার সামাজিক পরিবেশটা আবার দেখো দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সাংস্কৃতিক, একটা হচ্ছে ধর্মীয় পরিবেশ। সামগ্রিকভাবে উপাদানগুলো একই, কিন্তু ভাগ করে একটু দেখাই দিচ্ছে আর কি। একটা সমাজের অভ্যন্তরে দীর্ঘদিনে মানুষের কিছু ধারণা, বিশ্বাস, মূল্যবোধ, আচরণের ভাবধারা গড়ে উঠে, এর সম্মেলনে ওই সমাজে যেই পরিবেশের সৃষ্টি হয় তাকে সাংস্কৃতিক পরিবেশ বলে। নববিশ্বকে ঘিরে দেশে দেশে যে তা এরূপ পরিবেশ থেকেই সৃষ্ট। এখন নববর্ষ কিভাবে ব্যবসায়ের অংশ হতে পারে? অবশ্যই হতে পারে। নববর্ষের সময় আগে তো এত বেশি পালন হতো না, এখন দেখবা যে ঈদের মতো করে নববর্ষের সময়ও ড্রেস কিনা হয়। সবাই কি করে, সাদা শাড়ি, লাল পাড়ের ড্রেস পরে, বা যে যার মতন। দেখা যাবে যে শপিং মলগুলোতে, মার্কেটে গেলে দেখবা যে মানে ঈদের মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। একটা ড্রেস না কিনলেই নাই, ছেলেদের পাঞ্জাবি। তারপরে হচ্ছে ওই দিনটাতে অনেক জায়গায় অনেক উৎসব হয়, নানা ধরনের কেনা বেচা পণ্যের সৃষ্টি হয়। তাহলে এটা একটা ব্যবসায় পরিবেশের অংশ হয়ে গেছে। তারপর ধরো বিজয় দিবসে সবুজ শাড়ি, তাহলে এই জিনিসগুলা সবগুলাই হচ্ছে সংস্কৃতির অংশ। আবার ইউরোপের কান্ট্রিগুলা ধরো, আমেরিকাতে হ্যালোইন উৎসবটা খুব বড় করে উদযাপিত হয়, আমাদের দেশের একেবারে ঈদ। তারপরে বা ক্রিসমাস, এগুলা ইউরোপিয়ান দেশগুলোতে অনেক বড় করে হয়। তাহলে তখন আবার ওই অনুষ্ঠানটাকে ঘিরে, তখন হ্যালোইনের উৎসবে ওরা ভূত সেজে বাইরে উৎসব পালন করে, তাহলে অনুষ্ঠানটাকে ঘিরে অনেকগুলা পণ্য তাদেরকে বা ড্রেস আপ অনেক কিছুই তাদের করতে হয়। তাহলে ওইটাকে ঘিরে তাদের একটা কি গড়ে উঠেছে, ব্যবসায় গড়ে উঠেছে। তারপর হচ্ছে ধর্মীয় পরিবেশ।
ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় অনুশাসন, আচার আচরণ থেকে কোনো সমাজের অভ্যন্তরে যে পারিপার্শ্বিকতার সৃষ্টি হয় তাকে ধর্মীয় পরিবেশ বলে। ঈদ, বড়দিন, পূজা পার্বণ ঘিরে যে উন্মাদনা তা ধর্মীয় পরিবেশ থেকে সৃষ্ট। তাহলে ঈদকে ঘিরে একটা ব্যবসায় গড়ে উঠে। বড়দিন, কিছুদিন আগে দুর্গাপূজা গেল হিন্দু ধর্মাবলম্বীদের, তখনও এক ধরনের হয়তো দেখা গেছে যে ব্যবসায় পরিবেশ গড়ে উঠেছে, কেনাকাটা করতেছে। এছাড়াও মুসলিম আর নন মুসলিম বা ইউরোপিয়ান ভেদেও পরিবেশ গড়ে উঠে। দেখা যায় যে মধ্যপ্রাচ্যে যে ধরনের বাজার প্রচলিত সেটা আমাদের দেশের তুলনায় একটু শিথিল, আবার ইউরোপিয়ান কান্ট্রি গুলাতে সম্পূর্ণ অন্যরকম। তারপর ধরো অনেক সময় একবার বাজারে একটা সাবান আসছিল অ্যারোমেটিক নামে একটা সাবান, ওখানে বলা হচ্ছিল যে এটা হালাল সাবান, মানে এখানে কোনো পশু থেকে সৃষ্ট কি ব্যবহার করা হয় নাই, উপাদানটা ব্যবহার করা হয় নাই। তো এটা বাজারে খুব সাড়া ফেলেছিল যেটা হালাল সাবান, অনেক কেনাটা বেড়ে গেছিল। তাহলে তারপর ধরো একটা নুডলস আছে রামেন নুডলস, ওটা যখন কোরিয়ান একটা নুডলস, ওটা যখন বাইরে বিক্রি হয় তখন ওদেরটাই সরাসরি চলে, কিন্তু এটা যখন আমাদের মুসলিম কান্ট্রি গুলাতে আসে তখন লেখা থাকে যে হালাল। মালয়েশিয়ানটা যখন আমাদের দেশে আমদানি করা হয়, রপ্তানি করে ওরা, তখন হালাল কথাটা লেখা থাকে। কেন? কারণ আমরা হচ্ছি মুসলিম সংখ্যাগরিষ্ঠ কান্ট্রি বা একেবারে মুসলিম অধ্যুষিত কান্ট্রি গুলার জন্য এক ধরন, আবার আমাদের ইউরোপিয়ান আমেরিকান গুলার জন্য এক ধরন। তাহলে ধর্মীয় বিষয়টাও কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে খুব বড় অবদান রাখে। সামাজিক পরিবেশের উপাদানসমূহ জনসংখ্যা, ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য, সুনাম, এক একটা দেশের এক এক ধরনের ঐতিহ্য, সামাজিক প্রতিষ্ঠান সমূহ ইত্যাদি। রাজনৈতিক পরিবেশ, দেশের সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি, নীতিমালা, রাজনৈতিক দল, নেতৃত্বের প্রতি জনগণের আস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি মিলিয়ে যেই পারিপার্শ্বিকতার জন্ম দেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে। তোমরা কিন্তু এই কাকে বলে এই সংজ্ঞাগুলা খুব ভালো মতো শিখতে হবে, মনে রাখতে হবে এগুলা। দেশের রাজনৈতিক উপাদান সমূহ কি? দেশের সার্বভৌমত্ব, মানে একটা দেশের নিজস্ব ভূমি, আইন শৃঙ্খলা, নীতিমালা, সরকার থাকাটাই হচ্ছে দেশের সার্বভৌমত্ব। যে দেশটা স্বাধীন না সেটা তো আসলে কখনোই একটা ব্যবসায় পরিবেশ হিসেবে কি পাবে না, কোনো স্বীকৃতি পাবে না। তারপর হচ্ছে দেশের রাজনৈতিক নেতৃত্বের প্রতি জনগণের আস্থা, দল, প্রতিষ্ঠান সমূহ, মানে একটা দেশ যত গণতান্ত্রিক হবে, গণতান্ত্রিক দেশ হবে, ব্যবসায় পরিবেশও তত বেশি সুনাম লাভ করবে। রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে, যখন দেখা যায় হরতাল হয় বা কোনো একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে, সবচেয়ে বেশি বিঘ্ন ঘটে কিসের? ব্যবসায়ের। এই যে কিছুদিন আগে বা লকডাউন হলো, এটা তো আসলে রাজনৈতিক স্থিতিশীলতার সাথে সম্পর্কিত না, তারপরও দেখা গেছে যে খুবই সমস্যা হয়েছিল, ব্যবসায়ের খুবই সমস্যা হয়েছিল। তারপর আন্তর্জাতিক সম্পর্ক, এখন তো ব্যবসাটা আসলে একটা দেশের মধ্যে সীমাবদ্ধ না, এখন হচ্ছে একটা দেশের সাথে আরেকটা দেশের আন্তর্জাতিক পরিমণ্ডলে যত বেশি ভালো সম্পর্ক থাকবে তত বেশি ব্যবসাটা, সেই দেশের পরিবেশটা আরো বেশি, ব্যবসায় পরিবেশ উন্নত হবে। তারপরে হচ্ছে সবার শেষের আগে হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ। বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, এতদ সংক্রান্ত গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানি সুযোগ ইত্যাদি মিলিয়ে সৃষ্ট পরিবেশকে প্রযুক্তিগত পরিবেশ বলে। এটা আর বলার কিছু নাই, এখন হচ্ছে টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট। কোনো কিছুই ম্যানুয়ালি করা সম্ভব না, যত বেশি টেকনোলজি বিস্তার ঘটবে ব্যবসায়ের ক্ষেত্রে তত বেশি সেই দেশের ব্যবসাটা এগিয়ে যাবে। একেবারে ব্যবসায়ের ক্ষেত্রে শিল্প থেকে বাণিজ্য এবং মানুষের কাছে বন্টন পর্যন্ত তো ব্যবহার আছে, এছাড়াও বিজ্ঞান বা প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন ধরনের পণ্যের ব্যবহার হচ্ছে। প্রায় কৃষি ক্ষেত্রে প্রায় সময় তোমরা শুনবা যে উন্নত প্রযুক্তি ব্যবহার করে নতুন ধরনের ধান তৈরি, একটা হাইব্রিড ধান তৈরি করা হয়েছে, যেমন BRRI কে প্রযুক্তিগত উন্নয়ন সাধন করেছে। তারপরে হয়তো একটা দেশের আবহাওয়ার অনুকূলে না, যেমন আমাদের দেশের স্ট্রবেরিটা আমাদের দেশের ফল না, কিন্তু প্রযুক্তিগত বা টেকনোলজির মাধ্যমে সেই জিনিসটা আমাদের যেটা পাওয়া যায় না, একটা দেশে পাওয়া যায় না, সেই জিনিসটা হয়তো সেখানে প্রযুক্তি মানে ওই পরিবেশটা সৃষ্টি করে ওই জিনিসটা উৎপাদন করা হচ্ছে। তাহলে টেকনোলজি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইনগত পরিবেশ, এটা হচ্ছে সর্বশেষ পরিবেশ।
জনগণের কল্যাণে সরকার নানান ধরনের আইন পাশ করে। আন্তর্জাতিক পর্যায়ে নানান সুযোগ সুবিধা অর্জনের জন্য আইন পাশ করা হয়। এই সকল আইনের সম্মিলনে যে পরিবেশ গড়ে ওঠে তাকে আইনগত পরিবেশ বলে। তোমরা বইতে কিছু আইন আছে দেখো, বাংলাদেশ পণ্য বিক্রয় আইন 1930, হস্তান্তরযোগ্য দলিল আইন হচ্ছে 1881, সমুদ্র পথে পণ্য পরিবহন আইন 1925, এছাড়া কোম্পানি আইন 1994, যৌথ মূলধনী কোম্পানিগুলো যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো 1994 সালের আইন অনুযায়ী গঠিত হয়। সমবায় হচ্ছে 2001, শ্রম আইন 2006। এগুলা মনে রাখবা, আইনগুলা মনে রাখবা, অবজেক্টিভে আসতে পারে। এই আইনগুলা সরকার কেন করে? যাতে এগুলো মেনে, একটা নীতিমালার বাইরে তো কোনো কাজ করা যায় না, এই আইনগুলা মেনে চললেই ব্যবসায় ঠিকভাবে গড়ে ওঠে। তারপর আরো বিভিন্ন আইন আছে অধ্যাদেশের মাধ্যমে জারি করা হয়। শিশু শ্রম আইন আছে, যেটা হয়তো মানা হয় না, ছোট ছোট শিশুরা কাজ করতেছে, এটা কিন্তু শ্রম আইনে নিষিদ্ধ আছে। তারপর ধরো ফরমালিন মাঝখানে কিছুদিন ফলমূল খাবারে এখনো আছে, কিন্তু তুলনামূলকভাবে